প্রিয় বন্ধুরা, আমি বিমল সরকার। আজকে আমাদের ফার্স্ট ভিডিও ক্লাস 11-এর সাবজেক্ট জীববিদ্যা বা বায়োলজি, তার প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার জীবনের বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের জন্য একটু সুবিধার হবে, বা তোমরা হয়তো এর থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকো তো আমার খুব ভালো লাগবে, কারণ আমি নিজের হাতে লেখা নোটস তোমাদেরকে প্রোভাইড করব। সবাই দেখবে যারা ভিডিও করে ইউটিউবে, তারা বই থেকে টুকে কোনো রকমের নোটস বানিয়ে দেয়, কিন্তু আমি যেই নোটস তোমাদেরকে প্রোভাইড করব ওটা ছায়া প্রকাশনী, সাতরা প্রকাশনী, এনসিইআরটি সব কিছুর প্যাকআপ নোটস। মানে ওই নোটসটা শুধু তোমরা যদি করো, বই টইয়ের কিচ্ছু দরকার নেই, ওই নোটস থেকেই চোখ বন্ধ করে চলে আসবে। ওর বাইরে থেকে আসা মানে কি বলবো, মানে দুষ্কর জিনিস হয়ে যাবে। তো প্রথম ভিডিওটা দেখো, আস্তে আস্তে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখা যাক তোমাদেরকে কতটা উপকার আমি করতে পারি। তবে শুরু করা যাক বায়োলজি বা জীববিদ্যা ইউনিট ওয়ান আলোচনা করার আগে আমি বায়োলজি সম্পর্কে দুটো কথা বলে নিই। দেখো, বায়োলজি প্রথমে শব্দটা এসেছে কোথা থেকে? গ্রিক শব্দ থেকে কিন্তু আমাদের বেশিরভাগ সব বিজ্ঞান বা বিজ্ঞানের যে ইংরেজি টার্মগুলো আছে সেগুলো বেশিরভাগই গ্রিক শব্দ থেকে এসেছে, সেরকম বায়োলজিটাও। বায়োলজির দেখো, বায়োস আর লোজোস। একটার অর্থ হলো বায়োস মানে হলো জীবন, আর লোজোস মানে হলো জ্ঞান। তার মানে কি, জীবনের সম্বন্ধে যে জ্ঞান, সেটাই বায়োলজি। দেখো, তুমি এবার মনে মনে ভাববে যে জীবনের জ্ঞান আর এটা হলো জীববিদ্যা। অ্যাকচুয়ালি বায়োলজির টার্মটা এসছে বায়োস আর লোগোস থেকে, কিন্তু যখন মিক্স হয়ে বায়োলজি হয়েছে তার অর্থ জীববিদ্যাই হচ্ছে। ঠিক আছে? ভাগ করলে যেমন সন্ধি বিচ্ছেদ করা হয় না, সন্ধি বিচ্ছেদ করলে ওই নামটা কী বলতো, দুটোর মানে আলাদা হয়, সেটা যোগ করলে কাছাকাছি রিলেটেড আরেকটা নাম তৈরি হয়। তো 1801 সালে যা বাপ্তিস্তা ল্যামার্ক সর্বপ্রথম বায়োলজি শব্দটা প্রচলন করেন। দেখো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি আমার নোটসে তুলেছি। আস্তে আস্তে বুঝতে পারবে, নোটসটা যখন দেখবে আস্তে আস্তে বুঝতে পারবে। যা ব্যাপটিস্তা ল্যামার্ক কী করেছে, সর্বপ্রথম বায়োলজি শব্দটার প্রচলন করেছে। আর জীববিজ্ঞানের জনককে, মানে বায়োলজির জনককে, এটাও প্রশ্ন আসে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তার মানে জীববিজ্ঞানের জনককে বা বায়োলজির জনককে অ্যারিস্টটল। তিনি একজন দার্শনিক ছিলেন, গ্রিক দার্শনিক। সর্বপ্রথম কী করেছে, প্রাণী ও উদ্ভিদকে সজীব বস্তু বলে তিনি অভিহিত করেন। আমাদেরও তো জানো তো, জগদীশচন্দ্র বসু আছে, সায়েন্টিস্ট। উনি কী করেছিলেন? উনি সর্বপ্রথম বলেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। আগে তো আমরা জানতাম যাদের প্রাণ আছে তারা প্রাণী, যাদের প্রাণ নেই কিন্তু সজীব তারা উদ্ভিদ। তো কিন্তু জগদীশচন্দ্র বসু এটা প্রমাণ করে দিয়েছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। যাই হোক, এবার দেখো, আমাদের জীববিদ্যার 3টে শাখা আছে। একটা হলো বটানি বা উদ্ভিদবিদ্যা, 2 নম্বর হলো জুলজি প্রাণীবিদ্যা, 3 নম্বর হলো ফিজিওলজি শারীরবিদ্যা। তো তোমার যে বটানি আছে, বায়োলজির জনক আমরা অ্যারিস্টটলকে ধরলেও কিন্তু যখন ভাগ হয়ে যায় তখন কিন্তু জনক পরিবর্তন হয়ে যায়। মানে প্রত্যেকটা ধাপে ধাপে এক একজন বিজ্ঞানী এক একটা বিষয়ে বেশি ভালো করেছে, তো বেশি কাজ করেছে সেই বিষয়ের উপরে। সেরকম উদ্ভিদের উপরে
যে বিজ্ঞানী সবচেয়ে বেশি আবিষ্কার বা অনেক তথ্য দিয়েছেন তিনি হলেন বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তাই থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের বা বটানির জনক বলা হয়। এই বটানিকে আবার কিন্তু ফাইটোলজিও বলা হয়। এই টার্মটা মনে রাখবে, ফাইটোলজি। আর যেহেতু প্রাণীবিদ্যায় অ্যারিস্টটলের ভূমিকা অনেক বেশি, সেই জন্য ওনাকে আবার প্রাণী বিজ্ঞানের বা প্রাণীবিদ্যার বা জিওলজির জনক বলা হয়। আর ফিজিওলজি হলো শারীরিক সম্পর্কে আলোচনা। দেখো, প্রাণীরও শরীর আছে, উদ্ভিদেরও শরীর আছে। তো শারীরবিদ্যায় যেহেতু উদ্ভিদের শরীরটা অতটা জটিল নয় প্রাণীর তুলনায়, সেই জন্য উদ্ভিদবিদ্যা বটানিতে উদ্ভিদের কী আছে, কোষ আছে, জাইলেম ফ্লোয়েম থেকে শুরু করে যে কলা আছে, তো সেগুলো উদ্ভিদের এই বটানির মধ্যে আলোচনা করা হয়। কিন্তু শারীরবিদ্যাটা আলাদা করতে হয়েছে, প্রাণীর শরীরটা একটু জটিল, তো ভিতরের সিস্টেমটা, এই জন্য শারীরবিদ্যাটাকে একটা আলাদা চ্যাপ্টার করা হয়েছে, যেটা ফিজিওলজি। তো এটা আবার কি গ্রিক শব্দ ফিজিস, অর্থ হলো প্রকৃতি, লোগোস মানে জ্ঞান, সেটা তো জানোই, দুটো মিলে ফিজিওলজি হয়েছে শারীরবিদ্যা। দেখো, প্রকৃতি আর প্রাকৃতি দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। শব্দ শুনতে কিন্তু একই রকম লাগে। আমরা বলি না প্রাকৃতি কি, যেটা হলো নেচার। আর প্রকৃতি কি, ক্যারেক্টার ধরতে পারো। আর মানুষের প্রকৃতি কেমন, ঠিক আছে। আর একটা সারা বিশ্বব্রহ্মাণ্ড, একটা পৃথিবীর প্রাকৃতি, নেচার। তবে বেশি আর এখানে আলোচনা করলাম না। তোমরা অনেকেই জানো, জীবনবিজ্ঞান এর আগে পড়েছিলে, ভৌতবিজ্ঞান পড়েছিলে, অনেক কিছু জেনেছো, তাই বেশি আর আলোচনা করলাম না। আমরা তবে চলে যাচ্ছি আমাদের বায়োলজি বা জীববিদ্যার প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার, জীবনের বিজ্ঞানে। দেখো, জীবের বৈচিত্র্যতা, জীবনের বিজ্ঞান জীবের বৈচিত্র্যতার আন্ডারে প্রথম ইউনিটের নাম হলো জীবের বৈচিত্র্যতা, তার মধ্যে হলো জীবনের বিজ্ঞান। তো সবার আগে আমাদের জানতে হবে জীবন কি। কিন্তু আমরা কিন্তু সবাই জানি জীবন কি, কিন্তু কেউ ওইভাবে ডেফিনেশন করতে পারি না যতক্ষণ না ধরে না জানি। কিন্তু এটা জানার পরে বুঝতে পারবে যে এগুলো তো সবই জানা, বিজ্ঞানও তো কঠিন সাবজেক্ট নয়। অনেকে সেটাকে ভয়ের জিনিস বানিয়ে রেখেছে, কিন্তু বিজ্ঞানের মতো সহজ কিছু নেই যদি মন দিয়ে একবার পড়তে পারো। কিন্তু হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো কোনো কিছুই সহজ হয় না, সবই কঠিন হয়ে যায়। সেই জন্য প্র্যাকটিস বেশি করে করতে হবে। দেখো, জীবনের কোনো নির্দিষ্ট মাপদণ্ডের উপরে সংজ্ঞা হয় না, বিভিন্ন মাপদণ্ড মিলিয়ে জীবনের সংজ্ঞা দেওয়া যায়। কারণ আমরা প্রতিনিয়ত জীব যারা, তারা বিভিন্ন বৈশিষ্ট্য অবলম্বন করে চলি। তো আমরা কখনো একটা বৈশিষ্ট্য দিয়ে কখনো জীবকে কখনো তুমি পৃথক করতে পারবে না যে এটা জীব, এটা জড়। তার জন্য কিছু বৈশিষ্ট্যকে একত্রভাবে মিলে পৃথক করা হয়। তা আমরা দুটো সংজ্ঞা প্রথমে দেখে নিই কী বলেছে, তারপরে সেগুলো নিয়ে পরে আরও আলোচনা করব, আরও বিস্তৃতি আলোচনা করব, তখন আরও ভালো বুঝতে পারবে। দেখো, জীবনের সংজ্ঞা কি বলেছি, সংজ্ঞাগুলো কিন্তু যেগুলো যেরকমভাবে লিখছি ওইভাবে লিখবে। কারণ বিজ্ঞানের এই যে মানে, প্রত্যেকটা কথার মধ্যে এই মানে যেটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি ও বিবর্তন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশকারী বিশেষ অবস্থাকে জীবন বলে। দেখো, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি ও বিবর্তন, এই চারটে জিনিস কি, আরও তো আছে, অভিব্যক্তি আছে, অভিযোজন আছে, চলন গমন আছে, রেচন আছে, তারপর কি এরকম আরও অনেক কিছু আছে জীবনের সংজ্ঞায়। সেই জন্য প্রভৃতি দিয়েছি। সবই যদি লাইন দিয়ে লিখতে থাকি করে দেওয়া, তো তুমিও নিজেও মনে করতে পারবে না। সেই জন্য দু চারটে কথা দিয়ে ওটাকে প্রভৃতি দিই। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি ও বিবর্তন
ইম্পর্টেন্ট কটা জিনিস দিচ্ছি, দেখো কীরকম ধরনের। বৃদ্ধি মানে একটা জিনিস, একটা জীব বড় হচ্ছে, প্রজনন, একটা সময় তাকে প্রজনন করতে হবে, পরিব্যক্তি, তারপরে আবার বিবর্তন হচ্ছে। দেখো এই চারটে জিনিসের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সংজ্ঞাগুলো মুখস্থ করবে কিন্তু। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি ও বিবর্তন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশকারী বিশেষ অবস্থাকে জীবন বলে, এটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা দিয়েছি দেখো, প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশে, আমাদের পরিবেশ তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কি করে দেখো, এক সময় কি ছিল, তাপমাত্রা কম ছিল, এখন তাপমাত্রা বেড়ে গেছে পলিউশনের জন্য। এক সময় দেখা যাবে যে দেখো কোনো জায়গায় ঠান্ডা ছিল, সেখানটা এখন খুব ঠান্ডা হয়ে গেছে, বা কোনো জায়গায় মানে কমে গেছে ঠান্ডা, বা গরম হয়ে গেছে, কোনো জায়গায় মরুভূমি হয়ে গেছে, কোনো জায়গায় মানে পরিবেশটা কি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, হচ্ছে তো, সব জায়গায় পরিবর্তন হচ্ছে। পলিউশনের জন্য হতে পারে, বা প্রকৃতি নিজের মতো নিজেকে সিস্টেমেটিক চেঞ্জ করে মাঝে মাঝে যখন যেখানে দরকার পড়ে। এবার কি নিজে মানিয়ে নিতে সক্ষম, তার মানে কি পরিবেশ পরিবর্তন না হলে নিজেকে মানিয়ে কী করে নেবে? মানিয়ে তো নিতে হবে, নয়তো মানুষ বাঁচবে কী করে? সেই জন্য তো বিবর্তন হতে হবে। তার মানে কি, আমাদের কি হয়েছিল, আমরা যখন আদিম মানুষ ছিলাম তখন আমরা কি কাঁচা মাংস খেতাম। আমাদের দেখবে উপরের পাটিতে দাঁত, দুপাশে দুটো দাঁত দেখবে সরু সরু এখনও আছে, আর কাছে চলো। তো তখন তো মানুষ কি, তখন আদিম মানুষ ছিল মাংস কাঁচা কাঁচা পশু থেকে কামড়ে কামড়ে চিড়ে চিড়ে খেত, তো সেই জন্য ওই দাঁত দুটো ব্যবহার হতো। এখন কি হয়েছে, তোমার আস্তে আস্তে একদিনে হয়নি, বা 10 বছরে হয়নি, বা 100 বছরে হয়নি, বা 1000 বছরে হয়নি, বহু যুগ ধরে পরিবর্তন হয়ে হয়ে ওই দাঁতগুলো ছোট হয়ে গেছে, কিন্তু পশুদের দেখবে এখনও বড় আছে ওই দুটো দাঁত। তারপরে যেমন আমাদের অ্যাপেন্ডিক্স, আমরা কাঁচা মাংস খেলে তো কাঁচা মাংস হজম করতে হবে, পাকস্থলীতে কাঁচা মাংস ওইভাবে হজম হতো না, তার জন্য অ্যাপেন্ডিক্স বলে একটা থলি ছিল, যেখান থেকে ওই কাঁচা মাংস হজম করার জন্য। কিন্তু এখন তো আর আমরা সেই আগেকার মতন তো আর আদিম মানুষ নেই যে কাঁচা মাংস এখন খেতে হয়, এখন তো আমরা রান্না করে খাচ্ছি, এখন অলরেডি সিদ্ধ করা হয়। সেই জন্য কী হচ্ছে, ওইটা লুপ্তপ্রায় অঙ্গ হয়ে গেছে যুগ যুগ ধরে, না খেতে খেতে ওটার আর প্রয়োজন হচ্ছে না, অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। তার মানে কি, দেখো এবার দেখো যেখানে বরফের যেখানে জায়গা, সেখানে দেখবে ভাল্লুক বা যেসব পশু টশু দেখবে, তারা কি করে, তাদের দেখবে অনেক বড় বড় লোম আছে, আর অন্য জায়গার পশুদের দেখবে লোমগুলো কম আছে। কেন? লোমটা বেশি থাকে গরম করার জন্য শরীরটাকে। তার মানে কি, পরিবর্তনশীল পরিবেশে কী হচ্ছে, তাদেরকে মানিয়ে নেওয়ার জন্য দেখো তাদের যে শারীরিক বৈশিষ্ট্য ঘটছে, শারীরিক এগুলোরও আবার সংজ্ঞা দিয়েছে, এগুলো কি বলে সেগুলো আমরা পরে আলোচনা করব। তো তার মানে কি, আমরা কি মানুষ, জীব, সবাইকে পরিবর্তন করে যাচ্ছে। যখনই মানে আমাদের প্রাকৃতিক পরিবর্তন ঘটছে, আমরা নিজেদের বাঁচার জন্য লড়াই করে যাচ্ছি। এই যে এখন করোনা হচ্ছে, আমরা বাঁচার জন্য কিন্তু লড়াই করে যাচ্ছি, কোয়ারেন্টাইন হচ্ছে, আইসোলেশন হচ্ছে, ওষুধ খাচ্ছে, ভ্যাকসিন নিচ্ছে। তার মানে কি, আমরা বাঁচার জন্য, আমাদের অস্তিত্বকে বজায় রাখার জন্য আমরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আর মানুষ সবচেয়ে জটিল জীব আর সবচেয়ে বুদ্ধিমান জীব পৃথিবীর মধ্যে এখনও পর্যন্ত, কারণ এলিয়েন্স আছে কি নেই কেউ তো জানে না, আন্দাজ করছে সবাই। আর যতক্ষণে না সঠিক প্রমাণিত হয় ততক্ষণে বিজ্ঞানের আন্ডারে আসবে না, ততক্ষণ দর্শনে চলে যাবে। যেদিন ওটা প্রমাণিত হবে সেদিন সায়েন্সে হয়ে যাবে। তার মানে দেখো, প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম, জটিল সুসংবদ্ধ, দেখো জটিল সুসংবদ্ধ প্রোটোপ্লাজমের সুনির্দিষ্ট শক্তির বহিঃপ্রকাশী জীবন। এবার বলছে যে সুসংবদ্ধ সিস্টেম আর প্রোটোপ্লাজমের সুসংবদ্ধ মানে কি, সুন্দরভাবে একটা সংবদ্ধ সিস্টেম থাকে। দেখো মানুষ বা জীব যে কোনো কিছুর একটা সিস্টেম আছে তো, যেমন তারা দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটছে, এটিপি থেকে এডিপি ট্রান্সফার হচ্ছে, তারপরে তোমার যেমন কি মানুষের শরীরে দেখো পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে কি খাদ্য গ্রহণ হচ্ছে, পরিপাক হচ্ছে, আত্তীকরণ হচ্ছে, কত কি হচ্ছে, এগুলো একটা সিস্টেম। এরকম তো হচ্ছে না উল্টো দিক দিয়ে কান দিয়ে খাচ্ছি, কোনো দিন নাক দিয়ে খাচ্ছি, কোনো দিন, ঠিক আছে, একটা সুন্দর সিস্টেমের মধ্যে সব কিছু হচ্ছে।
আর একটা জিনিস মনে হয়, এই যে প্রোটোপ্লাজম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রোটোপ্লাজমের সুনির্দিষ্ট শক্তির বহিঃপ্রকাশ জীবন। প্রত্যেকটা জীবের যে কোষ আছে তার মধ্যে প্রোটোপ্লাজম আছে। দেখো মানুষ, গরু, ছাগল, প্রাণী যত আছে, তারপর উদ্ভিদ যত আছে, সবার কোষ কিন্তু ডিফারেন্ট আছে। যেমন কোষ প্রাচীর আছে উদ্ভিদের, প্রাণীর নেই। ঠিক আছে, কোনো জিনিসের পাতা আছে, কোনো জিনিসের হাত আছে, কিন্তু প্রোটোপ্লাজম হলো তোমার জীবনের সবচেয়ে বড় একক। যেমন শরীরের গঠনের একক কি, কোষ, সেরকম জীবনের একক হলো প্রোটোপ্লাজম। প্রত্যেকটা জীবের প্রোটোপ্লাজম থাকতেই হবে। প্রোটোপ্লাজম ছাড়া কোনো জীব নেই। তবে আশা করি নিচের সংজ্ঞাটা বুঝতে পেরেছ। প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম জটিল সুসংবদ্ধ প্রোটোপ্লাজমের সুনির্দিষ্ট শক্তির বহিঃপ্রকাশ জীবন। এবার শক্তির বহিঃপ্রকাশ করে না প্রোটোপ্লাজমই তো সব ঘরে। এই যে ধরো মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বডিজ আছে, নিউক্লিয়াস আছে। এই যে নিউক্লিয়াসটা যে শক্তি পাচ্ছে কোথা দিয়ে নিচ্ছে? আমরা যত আত্মীকরণ করছি সেগুলো তো সব প্রোটোপ্লাজমের মধ্যে যাচ্ছে, প্রোটোপ্লাজমের মাধ্যম দিয়ে নিউক্লিয়াসে যাচ্ছে, তারপরে তো নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। এই যে মাইটোকন্ড্রিয়া যে শক্তির ঘর বলি আমরা, শক্তি সঞ্চয় করে থাকি, তো শক্তিটা আসছে কোথায়? সব প্রোটোপ্লাজমের থ্রুতে হচ্ছে। প্রোটোপ্লাজমের মধ্যে যত রাসায়নিক বিক্রিয়া সব কিছু হচ্ছে। এই উপচিতি, বিপাক, অপচিতি, যত কিছু বলো, ঠিক আছে, তো প্রোটোপ্লাজমই ইম্পর্টেন্ট, তার বাইরে আর কিছু না। এবার যদি বলা যে তার মানে কি আমাদের হৃৎপিণ্ড ইম্পর্টেন্ট না, কিডনি ইম্পর্টেন্ট না, ব্রেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, ওইগুলো ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কিন্তু মেন যে সবচেয়ে প্রথম মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো প্রোটোপ্লাজম। এবার চলো আমরা জিনিসগুলোকে আস্তে আস্তে এলাবোরেট করি। সজীব বস্তুর বৈশিষ্ট্য, আমি যেটা বললাম, সজীব বস্তু বা জীবন, জীবিত বস্তু। মানুষ জীবিত বস্তু, বা যে কোনো প্রাণী জীবিত বস্তু। মরে গেলে কিন্তু সেটা আবার জড় বস্তু হয়ে যায়। সব কিছু থাকবে কিন্তু তাও জড় হয়ে যাবে। প্রাণটাই ইম্পর্টেন্ট জীবের জন্য। সজীব বস্তুর বৈশিষ্ট্য দেখো, কত কি বৈশিষ্ট্য আছে। উত্তেজিতা, প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, বিপাক, চলন ও গমন, জনন, পরিব্যক্তি, বিবর্তন, জীবনচক্র হলো জীবনের বা সজীব বস্তুর প্রধান বৈশিষ্ট্য। এবার আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আকার ও আয়তন। আকার আয়তন কি বলেছে? প্রত্যেকটা জীবের নির্দিষ্ট আকার বা আয়তন আছে। কোনো জীব অন্য জীবের ন্যায় আকার বা আয়তনে রূপান্তর হতে হয় না। দেখো, আকার আয়তন এটা বইয়ে আছে, কিন্তু আমার আকার আর আয়তনে এই বৈশিষ্ট্যটা একটু কেমন অড মনে হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা লিখলে লিখতে পারো। আমার মনে হয় এটা লেখার দরকার নেই বৈশিষ্ট্যে। কারণ দেখো, প্রাণীর যেমন এখানে কতগুলো দেখো, 3টে গাছের ছবি দিয়েছি তো, নারকেল গাছ, এটা এমনি কাস্টল গাছ, এটা ধরো ঝাউ গাছ। তো দেখো 3টে গাছের আকার আলাদা। আমরা যদি বলি এটাকে নারকেল গাছ, কেউ বলবে? বলবে না, কারণ প্রত্যেকের আকার আলাদা। সেরকম কি জড়েরও তো আকার আয়তন আছে, এরকম ব্যাপার নয় তো। আমরা যদি বোতল এনে বলি এটা চেয়ার, কেউ বলবে এটা বোতল না চেয়ার? আমরা এটা ফ্রিজকে দেখিয়ে বললাম যে, কারণ আমরা জানি এই জিনিসের আকার, এই আয়তন আছে সব কিছুর। একটা ফ্যানেরও তো একটা আকার আয়তন আছে, সেটা তো সাইকেল বা ইয়ের মতন হবে না, টেবিলের মতন হবে না। তার একটা, যেমন ঘোড়ার একটা পাখা থাকে, পাখার মধ্যে যেমন অনেক মোটরের আছে, কপার কয়েল থাকে পেঁচানো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের আকার আয়তন আছে, জড় বলো জীব বলো। তো এই বলে যে আকার আয়তন আছে বলে যে সেটা জীবনের দিকে যে মানে সংজ্ঞায় ইনক্লুড হবে, সেটা দেখো, যারা এইগুলো লিখেছে তারা তো অনেক মানে জ্ঞান অর্জন করেই লিখেছে, তাদেরকে আমি ভুল বলছি না, আমার সেটা বলারও ক্ষমতা নেই, ঠিক আছে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, এটা মনে হচ্ছে অতটা যায় না, ঠিক আছে। নেক্সট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি। দেখো, প্রোটোপ্লাজমের উপস্থিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজমের উপস্থিত, প্রোটোপ্লাজম সকল জীবের মূল উপাদান হলো প্রোটোপ্লাজম। দেহের সকল প্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়া এখানে হয় বলে ইহাকে জীবের ভৌতভিত্তি বলে। তার মানে দেখো, প্রোটোপ্লাজমের মধ্যেই তখন আমি প্রথমে আলোচনা করলাম না, যেটা মেটাবলিজম না, ওটা বিপাক, সরি, প্রোটোপ্লাজমের মধ্যেই সব কিছু হচ্ছে। কারণ সব ইম্পর্টেন্ট জিনিস, কোষের সব কিছু তো প্রোটোপ্লাজমের ভাসছে।
প্রোটোপ্লাজম এই যে আজকে যে আমরা ফুসফুস কী করছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, সেটা কি রক্তে হিমোগ্লোবিনের মধ্যে দিয়ে অক্সিজেনের কণাগুলো যাচ্ছে। অক্সিজেন অ্যাকচুয়ালি যায় কেন? কোষের মধ্যে যে কার্বনগুলো থাকে না, ওগুলোকে বের করার জন্য। ঠিক আছে, কী করে জানো তো, কার্বন থাকে এই ওয়েস্টেজ সেগুলোকে অক্সিজেন গিয়ে কার্বনের সাথে বিক্রিয়া করে CO2 তৈরি করে, CO2 তৈরি করে ওইগুলোকে বাইরে বের করে দেয়। শরীরের ভিতরে যে এত সুন্দর প্রসেস, মানে প্রাকৃতিক যে জীবকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, মানে আমরা কল্পনা করা তো দূরের কথা, মানে কল্পনাও করতে পারি না। আমরা যত জানছি ততই যেন অদ্ভুত জিনিস সব কিছু। কী করে হচ্ছে এরকম? আমরা মানুষ একটা সামান্য জিনিস বানাতে পারি না, যদি ভগবানও থাকে বা যাই থাকুক। কীভাবে হয়েছে এই সৃষ্টি? এত সুন্দর সিস্টেম, সব কিছু দেখো, অদ্ভুত। তাই জন্য তো বিজ্ঞান যারা পড়ে তাদের চিন্তাভাবনাও চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে, কারণ এত সুন্দর বিজ্ঞান সাবজেক্টটাই সত্যি খুব সুন্দর সাবজেক্ট। এবার দেখো বিপাক, মেটাবলিজম। বিপাক কি? জীবকোষের প্রোটোপ্লাজমে প্রতিনিয়ত যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ঠিক আছে, প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তো। সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক বিক্রিয়া। কী হচ্ছে? জল থেকে আমরা মানে গাছ কী করছে, মূল দ্বারা মাটির নিচ থেকে লবণ জল আরও কিছু তৈরি করে, নাইট্রোজেন ফসফরাস অনেক কিছু থাকে, ঠিক আছে, অনেক খনিজ সম্পদ মাটি থেকে নেওয়া হয়, কিন্তু ইম্পর্টেন্ট কি সালোক সংশ্লেষণের জন্য? লবণ জল, H2O। আর বাতাসে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, নিয়ে তো সূর্যালোকের উপস্থিতি কী করছি, মিক্স করে দিচ্ছি। আমরা করছি না, মানে ক্লোরোফিলের ক্লোরোপ্লাস্টে হচ্ছে, ঠিক আছে। সবুজ কণাযুক্ত উদ্ভিদে হয়, যেখানে, ঠিক আছে, যেটাকে গাছের রান্নাঘর বলা হয়। তো সেখানে কী হচ্ছে, বিক্রিয়া তো ঘটছে, তো তারপরে ওটা কী হচ্ছে, গ্লুকোজ তৈরি করছে, C6H12O6। ওটা কি? গাছের খাদ্য। তো এইরকম যে প্রক্রিয়া, সেরকম কী হচ্ছে, আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে অনবরত রাসায়নিক বিক্রিয়া করতে থাকে। এই কোষ বিভাজন থেকে শুরু করে সবই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই ঘটে, রাসায়নিক বিক্রিয়া ছাড়া কখনো ঘটবে না। তো এই যে অনবরত বিক্রিয়াটা ঘটতে থাকে প্রোটোপ্লাজমে, এটাই বিপাক, আর কিছু নেই, ঠিক আছে। বিপাক কি দেখো, যেই ক্ষেত্রে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক, আর যে ক্ষেত্রে শুষ্ক ওজন হ্রাস পায় তাকে অপচিতি বিপাক বলে। এবার দেখো একটা টার্ম যেটা আছে, শুষ্ক ওজন। শুষ্ক ওজন শুনলে আমাদের মনে হয় যেন শুকনো কাঠ, সেটাকে ওজন করে, একদম কাছাকাছি। দেখো আমাদের শরীরে প্রোটোপ্লাজমের বা শরীরে ন্যূনতম যেইটুকুনি জলের প্রয়োজন, যেমন প্রোটোপ্লাজমেও তো জল আছে, সেই জল না থাকলে তো প্রোটোপ্লাজমের কোনো মূল্যই থাকবে না, সব শুকিয়ে যাবে। সেইটুকুনি জল ছাড়া, ঠিক আছে, আর শরীরের ভিতরে যেসব জিনিস থাকে হাবিজাবি খাচ্ছি, সেগুলো রয়ে গেছে, ঠিক আছে, ওয়েস্টেজ মাল, তারপরে আরও জল টল যা কিছু আছে, শরীরকে চালানোর জন্য যেইটুকুনি খালি জল, শরীরকে চালানো মানে কি, ওই প্রোটোপ্লাজমের জন্য যেইটুকুনি জল ন্যূনতম প্রয়োজন, আর বাকি জল সব কিছু বাদ দিলে, ঠিক আছে, ওয়েস্ট মেটেরিয়াল সব কিছু বাদ দিলে শরীরের যে অংশটা থাকে সেটা হলো শুষ্ক ওজন। আচ্ছা, তো শুষ্ক ওজন বৃদ্ধি মানে কি? আরে কোষ বিভাজন হচ্ছে না, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হচ্ছে, তার মানে কি দুটো কোষ হয়ে গেল, তার মানে তো বেড়ে গেল, আর এটা কিন্তু স্থায়ীভাবে বৃদ্ধি করছে, ঠিক আছে। আবার যখন একটা কোষ মরে যাচ্ছে, ধরো বিভিন্ন রকম উদাহরণ আছে, একটা দুটো করে উদাহরণ দিচ্ছি আমি। তো একটা কোষ মরে গেল ধরো, তখন কি হচ্ছে, তখন হচ্ছে শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে শরীরে। সব ইন্টারেস্টিং জিনিস, এগুলো ঘটছে, শুধু একটা একটা করে নাম দিয়ে দিয়েছে, কিছুই অত কঠিন নয়, খুব সহজ বিজ্ঞান, খুব ইন্টারেস্টিং। তো এটাকে বিপাক কী বলে, বুঝতে পেরেছো তো? এবার আমরা আসবো বৃদ্ধি। বৃদ্ধি বা গ্রোথ। গ্রোথ কি? জীবের আয়তন ও শুষ্ক ওজন, ওই শুষ্ক ওজন আগে বললাম, স্থায়ীভাবে বেড়ে ওঠাকে বৃদ্ধি বলে। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হওয়ার ফলে ইয়া ঘটে। মানে একটা জিনিস দেখো, এই একই রকম জিনিসকে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ভাবে সংজ্ঞা দিয়েছে, কারণ একটু আলাদা। এই পার্থক্যগুলো যদি তুমি বুঝতে না পারো, তবে কিন্তু বিপাকে কি বলেছে, বিপাকে কিন্তু সেই একই কাজ হচ্ছে, হয় শুষ্ক ওজন বাড়বে বা কমবে, কিন্তু এখানে দেখো শুষ্ক ওজন স্থায়ীভাবে বাড়বে,
আর এর জন্য তো ভলিউমও বাড়ে, আয়তনও বাড়ে। বাচ্চা ছিল, বাচ্চা বড় হচ্ছে, তার মানে তার একটা বিকাশ ঘটছে। আর একটা স্থায়ী বৃদ্ধি হচ্ছে। আর বাচ্চা বড় হওয়ার পরে কি আবার ছোট হয়ে যাবে কখনো? বা একটা ছোট গাছ হলো, দেখো এখানে ছবি দিচ্ছি, একটা ছোট গাছ আস্তে আস্তে বড় হলো, তো ও আবার রিটার্ন কোনো দিন ছোট হয়ে যাবে? কোনোদিন তো হবে না, না? তো তার মানে কি, একটা স্থায়ী ওজন বৃদ্ধি হচ্ছে। স্থায়ী শুষ্ক ওজন যাতে স্থায়ীভাবে বেড়ে উঠছে, এটাই কিন্তু বৃদ্ধি। আবার দেখো তুমি একটা ধরো বেলুনকে ফোলাচ্ছ, ফু করে ফোলালে বেলুনটা বড় হলো, ছেড়ে দিলে ফুস করে বেরিয়ে গেলো, তার মানে কি বাড়লো, কমে গেল? তো এটা স্থায়ী ওজনের বৃদ্ধি হচ্ছে না কখনো। ধরো কারোর একটা ফোড়া হলো, বা কারোর ধরো একটা জায়গায় ইঞ্জেকশন ফোটালো, ওখান দিয়ে ঠিক না ফোটাতে পারলো না, ফুলে গেল, বা কিছু একটা হলো, এগুলো কি স্থায়ী বৃদ্ধি হয় নাকি? এগুলো কিছু সময় অস্থায়ী বৃদ্ধি হয়। তো বৃদ্ধি, স্থায়ী বৃদ্ধি হলো যেইটা বাড়ার পরে সেটা আবার রিটার্ন আসে না, বুঝতে পেরেছি? একটা গ্রোথ হলো, সেই একটা বড় হলো, কাস্টর হলো, একটা উদ্ভিদ বা একটা প্রাণী একটা স্টেজে পৌঁছালো, ঠিক আছে? এই যে স্থায়ী যে বৃদ্ধি, যেটা রিটার্ন ব্যাক করবে না পিছনে, কখনো কোনো দিন একটা বড় গাছ আবার অঙ্কুরোদ্গম নিয়ে রিটার্ন করবে? কোনো দিন করবে না। তো এই ঘটনাটাকে বৃদ্ধি বলে। এবার পুষ্টি কাকে বলে? দেখো, পুষ্টি হলো, দুটো পুষ্টি নিয়ে এখানে আলোচনা করেছি, হলোজৈবিক পুষ্টি আর হলোফাইটিক পুষ্টি। পুষ্টি মানেই মনে করবে যে পৌষ্টিকতন্ত্র, এটা রিলেট করবে, তখন দেখবে সুবিধা হবে পুষ্টির সংজ্ঞা দিতে। এটাও কিন্তু এই বৃদ্ধিরই ব্যাপার, ঠিক আছে? সব বললাম না, রিলেশন সব একসাথে, মানে একটু এদিক ওদিক করে দিলে গন্ডগোল হয়ে যাবে। একটু ভালো করে পড়াশোনা করতে হবে, আর কিছু না। যখন পড়বে তখন ভাববে আর সেটা হেবি সুন্দর, তো সহজ তো, কিন্তু একটার সাথে একটা এতটা হালকা লিঙ্ক করা আছে যে তুমি ভালো করে মুখস্থ না করলে পরে ওই লিঙ্কটা হারিয়ে যাবে, মনে রাখতে পারবে না। পুষ্টি, নিউট্রিশন, দেখো পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা এই যে খাচ্ছি, পুরো পৌষ্টিকতন্ত্রের সিস্টেমটার মধ্যে খাওয়া দাওয়া খাওয়ার পরে সেটা ভিতরে যাচ্ছে, পাকস্থলীতে সেটা হজম হচ্ছে, ক্ষুদ্রান্তের মধ্যে আত্তীকরণ হচ্ছে, পাকস্থলী থেকেও আত্তীকরণ হয়, ঠিক আছে? আমাদের গ্রাসনালী থেকে ওটা লালা গ্রন্থি তাকে হজম করছে, পরিপাক করছে, ঠিক আছে? পাচক রস সেটাকে বেরোচ্ছে, জিভ থেকেও বেরোয়, মানে মুখ থেকেও বেরোয়, গলা থেকে, বিভিন্ন জায়গা থেকে বেরোয় বিভিন্ন রকম রস, লালা রস। তারপরে কী হচ্ছে, ওটা পরে বৃহদান্তের মধ্যে দিয়ে পরে বহিষ্করণ হয়ে যাচ্ছে, রিজেক্ট ম্যাটেরিয়াল। তার ফলে কী হচ্ছে, এই যে আত্তীকরণ করছি, সেই যে রসের মধ্যে কী যাচ্ছে, বিভিন্ন রকম খনিজ পদার্থ, যা কিছু আমাদের শরীরে দরকার, সেগুলো সব প্রোটোপ্লাজমে যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। তো দেখো সংজ্ঞায় কী বলছে, জীবের খাদ্য গ্রহণ, মানে পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে দেখো যে ঘটনাটা ঘটছে, তার ফলে যদি শরীরের যদি শুষ্ক ওজন বাড়ে তবেই সেটা পুষ্টি। আমাদের দেখো না, যে বলে না অপুষ্টিতে ভুগছে, তার মানে কি খাওয়া দাওয়ার ঠিকঠাক খাওয়া পড়ছে না তার, বা এমন খাবার খাচ্ছে সেই খাবারে পুষ্টিই নেই, মানে কি বৃদ্ধি হচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, শরীরে জোর পাচ্ছে না। জোর পাবে কোথা দিয়ে? মিনারেলস লাগবে তো। তো সেরকম খাবার খেতে হবে তো। অনেকে বলে ডাক্তাররা লেবু খাও, মুসাম্বি লেবু খাও, বেদানা খাও, তার মানে কি ওগুলো শরীরকে পুষ্ট করে, বৃদ্ধিতে সহায়তা করে, স্ট্রেংথ আনে, এনার্জি তৈরি করে, মাইটোকন্ড্রিয়াতে শক্তি জমবে তার উপরে, না? তার মধ্যে কী আছে? ওর মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি। তো আশা করি এই জায়গাটা বুঝতে পারছো, যে দেখো জীবের খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, খাদ্যরস ক্ষুদ্রান্ত থেকে ভিলায়ের মাধ্যমে আত্তীকরণ ও বহিষ্করণ, বড় বড় কতগুলো জিনিস লিখলাম, এর মাধ্যমে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি ঘটানোর প্রক্রিয়াকে পুষ্টি বলে, ঠিক আছে? এটা সংজ্ঞা দিতে পারবে, কিন্তু একবার আমি দুটো পুষ্টিকে ভাগ করে দিয়েছি, এটাকে হলজৈবিক পুষ্টি বলে, কারণ এটা প্রাণীর ক্ষেত্রে হয়। উদ্ভিদের ক্ষেত্রে এরকম সিস্টেম হয় না। উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, উদ্ভিদের ক্ষেত্রে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও মাটি থেকে জল নিচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে কী করছে, প্রাথমিকভাবে সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। শর্করা জাতীয় কি, গ্লুকোজ তৈরি করছে, না? C6H12O6 গ্লুকোজের সংজ্ঞা। উৎপন্ন করে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটানোর যে প্রক্রিয়া যদি ঘটে, অঙ্গ যদি এই প্রক্রিয়ার ফলে যদি বৃদ্ধি ঘটে, দেখো যদি প্রক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে তবে আমি তাকে কিন্তু হলোফাইটিক পুষ্টি বলবো, আর যদি বৃদ্ধি না ঘটে তখন কিন্তু আমি হলোফাইটিক পুষ্টি বলবো না। সেরকম প্রাণীরও যদি অত কিছু প্রক্রিয়া ঘটলো তারপরে যদি বৃদ্ধি হয়, তখন তাকে আমি হলজৈবিক পুষ্টি বলবো। আদারওয়াইজ কোনো পুষ্টি হয়নি, অপুষ্টি হয়ে গেছে। যেমন আমরা ভৌতবিজ্ঞানে শুনেছি না, কার্যহীন বল, আমি বল দিলাম,
একটা গাড়ি ছড়ে গেল, ঠেলে দিলাম, তার মানে হ্যাঁ কার্য হয়েছে, স্মরণ ঘটেছে। কিন্তু যদি আমি ধরো ঠেলছি, দেয়াল ঠেলছি বা যা ইচ্ছা ঠেলছি, এমন জিনিস ঠেলছি যে ওটাই সরছে না, আমি শুধু ঠেলে যাচ্ছি, তবে কোনো কাজ হবে? শুধু বেকার পরিশ্রম হবে। তখন ওখানে কি হয়? কার্যহীন বল হয়ে যায়। তো সেরকম এখানে যদি বৃদ্ধি না ঘটে অপুষ্টি হয়ে যাবে, আর বৃদ্ধি হলেই তখন পুষ্টি হবে। এত কিছু প্রক্রিয়া ঘটলো, বৃদ্ধি হলো না, তার মানে তো ওয়েস্ট হলো, খাওয়া দাওয়া কোনো লাভ হলো না। ঠিক আছে? তো শরীরে আমাদের এই যে নেশার জিনিস হয়, নেশার জিনিস খায়, এইসব খায়, ওগুলো খায়, ওগুলোতে তো বৃদ্ধি কোথায় হয়? কিছুই হয় না, ওগুলো আরও ক্ষতি হয় শরীরে। ঠিক আছে? ওগুলো মানুষের সেন্সকে ড্যামেজ করে। মাথার যে আমাদের সেন্সের যে ব্রেনের যে সেন্সের যে পোর্শনটা থাকে ওগুলোকে ড্যামেজ করে দেয়। মানে কিছু দিনের যে ধরো ওটাকে ব্লক করে দেয়। সেই জন্য কি আমরা তখন সেই টাইমে কি দেখবে একটু মাথা ঘোরাচ্ছে বা কিছু ঝিম লাগছে, কেন? আমাদের সেন্সটাকে নষ্ট করে দিচ্ছে কিছুক্ষণের জন্য। আর ওটা কিছুক্ষণ করতে করতে স্থায়ী সেন্স নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবে যারা খুব ড্রিঙ্কস করে, যারা আরও খুব উচ্চমানের নেশা করে, তাদের আস্তে আস্তে ব্রেন পুরো ধূলিসাৎ হয়ে যায়, তারা পটল চেরা লোক হয়ে যায়। বুঝতে পেরেছো? তাদের জীবন শেষ। ভালো বুদ্ধিমান লোক এরকম করলে তার বুদ্ধি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, কারণ আস্তে আস্তে ড্যামেজ করে দেয় ব্রেন সেলকে। তারপরে চিন্তা ভাবনা করতে পারে না, জীবনকে নিয়ে যায় আস্তে আস্তে ধ্বংসের দিকে। তো ঠিক আছে, উল্টো দিকে গিয়ে তো লাভ নেই। আমার ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। এরপরে আরও যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা ওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি তবে আবার নেক্সট ভিডিও আমি আপডেট করব। ঠিক আছে, ওইটুকুনির জন্য দরকার হলে আমি একটা ছোটো ভিডিও বানিয়ে ছাড়বো। ঠিক আছে, কিন্তু এমন যাতে হয় না যে তুমি বুঝতেই পারলে না, পরীক্ষায় গিয়ে লিখতে তো অসুবিধা হবে। তো সেই জন্য আমি চেষ্টা করবো যতটা পারা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।